যে কোনো একটা বিপ্লব টিকিয়ে রাখার জন্য একটা প্রোক্লেমেশন দরকার হয়। আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু একটা প্রোক্লেমেশন ছিল। তো এই বিপ্লবেরও একটা প্রোক্লেমেশন থাকা দরকার ছিল, এবং সেটা আসার জন্য সঠিক সময় ছিল আপনার জুলাই মানে আগস্টের ফার্স্ট উইক, অর্থাৎ 5 তারিখের পরে। রাজনৈতিক, হ্যাঁ, একটা রাজনৈতিক দলে এক ছাত্র রাজনীতির মধ্য দিয়ে, শব্দ রাজনীতি দল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে গড়ে ওঠে, তারপরে সে যুব রাজনীতিতে যায়, তারপরে মূল রাজনীতিতে আসে, তারপরে এমপি হয়, তারপরে মন্ত্রী হয়। থেকে কোনো ছাড় নিতে হলে সেটা বাংলাদেশের সাথে কথা বলে নিতে হবে। বাংলাদেশের সমস্যার সমাধান বাংলাদেশের ভেতরে আছে, 56,000 বর্গ মাইলের মধ্যে আছে। এটা নিউ ইয়র্কে, এটা লন্ডনে বা অন্য কোথাও থাকতে পারে না। এই মেসেজটা কেন আমাদের সরকার দিচ্ছে না? হ্যাঁ, এটা কেন? সেটা হলো যে যাই ঘটুক তাতে বিড়ালের কপালে শিকে ছিড়বে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যাই ঘটুক, হ্যাঁ, এই মুহূর্তে বা আরো মানে রিসেন্ট 1 ইয়ার 2 ইয়ার্স এর মধ্যে যাই ঘটুক, তাতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা বা চান্স নাই। কাজে ওই যে আমাদের আওয়ামী দেশে লীগ একটা, যতই যতই ব্যস্ততাগিরি দেখাক, যতই গুজব ছড়াক। হ্যাঁ, ওই যে আমাদের আমাদের মানে গ্রামে একটা প্রবাদ আছে যে মানে পড়শির মানে ক্ষেতের তিল দেখে মানে মনের আনন্দে মানে ইয়ে আনন্দিত হয় কুলু। কুলু বলে না, কুলু যারা ঘানি তেল বানায়। তো ওই ক্ষেতের মানে গৃহস্থর ঘরের মানে ক্ষেতের তিল দেখে, সরিষার ক্ষেত দেখে কুলু হলো মনের আনন্দে পায়। তো পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগের সুখ হলো এই প্রচার, এই গুজব ছড়ানোর মধ্যে। এতে আসলে তারা এই মনে মনে সুখ পাবে। কিন্তু আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যাই ঘটুক, চেঞ্জ হতে পারে, অনেক কিছুই হতে পারে। উপদেষ্টা পরিষদে চেঞ্জ হতে পারে, সরকারের রূপে পরিবর্তন হতে পারে, নানা রকম কিছুই হতে পারে। কিন্তু এইটা বাস্তব যে তাতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা মানে আগামী মানে আমি কয়েক বছরের ভিতরে দেখি না। আমি বলছি না যে আওয়ামী লীগ কখনোই ফিরবে না, আমি এটা বিশ্বাস করি না, আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। বাট আমি আগামী কয়েক বছরের ভিতরে আওয়ামী লীগের ফিরে আসার কোনো চান্স বাংলাদেশে দেখি না। এটা হলো মানে আপনার মানে এই সব হুম। আলোচনার একটা কনক্লুসিভ দিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। হুম। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে সরকার, আপনি প্রশ্ন করেছেন যে সরকারের ভিতরে কোনো মানে সঠিক দেখছেন হয়েছে। কিনা, মানে এটা অস্থিরতা বা তাদের ভিতরে কোনো, আমি পরিষ্কার ভাবে বলতে পারি যে সরকারের ভিতরে আমি এটা দেখতে পাচ্ছি। আমাদের যিনি প্রশ্ন করেছেন তিনি তো অত্যন্ত স্পেসিফিক ভাবে প্রশ্ন করেছেন, বিশেষ করে ডিসেম্বরের যে প্রোক্লেমেশন অফ রেগুলেশন সেটা নিয়ে। দেখেন স্টুডেন্ট, আমি মনে করি যে একটা যে কোনো একটা বিপ্লব টিকিয়ে রাখার জন্য একটা প্রোক্লেমেশন দরকার হয়। আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু একটা প্রোক্লেমেশন ছিল। তো এই বিপ্লবেরও একটা প্রোক্লেমেশন থাকা দরকার ছিল, এবং সেটা আসার জন্য সঠিক সময় ছিল আপনার জুলাই মানে আগস্টের ফার্স্ট উইক, অর্থাৎ 5 তারিখের পরে, ধরেন 1 সপ্তাহের মধ্যে। তাহলে যদি সেটা আসতো তাহলে আজকে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনাটা অনেক সহজ হতো, এবং এই এলোমেলো বিশৃঙ্খলা এগুলো হতো না। এটা হলো মানে আমার ব্যক্তিগত অনুভূতির জায়গা। এখন প্রশ্নটা হলো যে এই 6 মাস পরে প্রোক্লেমেশন দেওয়া সম্ভব কিনা, বা একটা প্রোক্লেমেশন, কারণ রাষ্ট্র এখন নানাভাবে নানা দিকে ছড়িয়ে গেছে, এখন প্রোক্লেমেশন দিয়ে সেটা ফিরিয়ে আনা যায় কিনা, এটা একটা মানে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু সেই জায়গা কি এখন আছে? প্রোক্লেমেশনের ক্ষেত্রে তো আমি এখন আমি সবাই আমি একমত আমি এটা হতে পারে। হ্যাঁ, আমি এটা বললাম, আমি ওই কথাটাই বলছি। থার্ডলি হলো যে একটা প্রোক্লেমেশন যখন আপনি দিবেন, সেই এখন যখন আপনি এই মানে বিপ্লবটা তো শুধু এই যে কয়েকজন মানে 150-200 সমন্বয়কের বিপ্লব ছিল না। এই বিপ্লবের সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, সাধারণ ছাত্র জনতা ছিল। কাজেই প্রত্যেকের চাহিদা বা প্রত্যেকের স্বপ্ন, প্রত্যেকের ডিমান্ড এখানে আপনার থাকতে হবে, যে কথাগুলো রাজনৈতিক দলগুলো বলেছে এবং সরকারও মেনে নিয়েছে যে না, আসলেই সব রাজনৈতিক দলের মতের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন হওয়া উচিত। এবং সেই ধরনের প্রোক্লেমেশন এই সমন্বয়করা মেনে নিয়েছে যে সেই প্রোক্লেমেশনটা হলে এই প্রোক্লেমেশনটা টেকসই হবে এবং সেটা বাস্তবায়ন করা সম্ভব, বাস্তবায়নযোগ্য হবে। শুধু একটা রাজনৈতিক দল বা এই সমন্বয়করা নিজেদের মতো করে একটা ঘোষণা এনে বললো যে এটাই জনগণের প্রোক্লেমেশন, এইটা আসলে মানে সঠিক না। আবার যেটা আমরা বিভেদের কথা বলছি, দেখেন যখন এই প্রোক্লেমেশনটা হলো তখন বলা হলো যে সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলা হলো যে এটা প্রাইভেট, হুম। হ্যাঁ, ইনিশিয়েটিভ। তারপরে বলা হলো যে না, সরকার এইটা মানে সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন দেওয়া হবে। তারপরে বলা হলো যে না, সরকার কোনো প্রোক্লেমেশন দেবে না। তারপরে আবার বলা হলো যে না, সরকার
রাজনৈতিক দলগুলো দেবে, সরকার এটা ফ্যাসিলিটেট করবে। এখন আবার বলা হচ্ছে যে সরকার সবার কাছে লিখিত মতামত চেয়েছে। তো এই যে নানা সময়ে নানা রকম মানে সরকারের অবস্থানের পরিবর্তন, এ থেকে বোঝা যায় যে সরকার মানে সঠিক মানে সিদ্ধান্ত নিতে পারছে না, বা নিতে দ্বিধান্বিত, বা নানা রকম ভাবে। এখন প্রশ্নটা হলো এটা কেন হয়েছে। এটা হওয়ার একটা বড় কারণ হলো, ওই ধরেন আপনি যদি ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে যদি আপনি মানে গ্রাজুয়েশনের ক্লাসে বসিয়ে দেন, অনার্সের ক্লাসে বসিয়ে দেন, যে অবস্থাটা হবে, বা বিসিএস পাশ করা একটা ছেলেকে যে হয়তো এইমাত্র ক্যাডার থেকে পিএটিসি থেকে বেরিয়ে আসছে, তাকে যদি সচিব পদে বসিয়ে দেন, তাহলে যে অবস্থা হবে সেই অবস্থাটা হয়েছে। এখন এই যে ছাত্ররা দেখেন, একটা রাজনৈতিক দলে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে, সব রাজনৈতিক দল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে গড়ে ওঠে, তারপরে সে যুব রাজনীতিতে যায়, তারপরে মূল রাজনীতিতে আসে, তারপরে এমপি হয়, তারপরে মন্ত্রী হয়। এই যে একটা লম্বা জার্নি, বা যারা এই টেকনোক্র্যাট থেকে আসে, তারা দীর্ঘদিন সরকার পরিচালনার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করে তারা আসে। যারা বিজনেস গ্রুপ থেকে আসে, তারা ছোট ব্যবসা ছোট থেকে আস্তে 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 ব্যবসা একটা শীর্ষ পর্যায়ে এসে তারপরে এমপি হয়ে মন্ত্রী হয়। এই যে একটা বিরাট তাদের অভিজ্ঞতার ঝুলি নিয়ে এসে যখন রাষ্ট্র পরিচালনায় আসে, তখন তার ভিতরে ওই ম্যাচুরিটিটা আসে। এখন যেই ছাত্ররা, আমি তাদেরকে ছোট করে দেখছি না, কিন্তু তাদের ওই যে আপনি এই যে শুরুতে যে আলোচনা করেছিলেন, মন্ত্রী হয়ে গেছে একলাপে। হ্যাঁ কালকে নাহিদ একটা পোস্ট দিলেন, হ্যাঁ, এবং বেশ বিপ্লবী, এবং তাতে বিএনপি কে খুব অ্যাটাক করলেন, এবং সেই বিপ্লবকে, সেই মানে পোস্টকে আবার আসিফ, মানে আমাদের যে যুব উপদেষ্টা, তিনি সেটাকে আবার মানে শেয়ার করলেন, তাকে ওন করে। হ্যাঁ, আবার আজকে তিনি নিজে যে পোস্টটা দিলেন, তার ওই কালকের পোস্টের কিন্তু সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, কালকে কিন্তু উনি নাহিদকে অন করেছেন, কিন্তু আজকে যেটা দিয়েছেন সেটাতে কিন্তু দেখা যায় তিনি নাহিদকে ডিজোন করেছেন। তিনি কিন্তু ঐক্যের কথা বলেছেন। কালকে তার পোস্টে কিন্তু বিভেদের বিষয়টা ছিল, যেটা মানে নাহিদের ওরাও বক্তব্য কি ছিল। এক ধরনের চালাকি করছে নাকি? ওরা মানুষকে না না সজাগ করতে গিয়ে ওরা নিজেরাই এক ধরনের ফাঁদে পড়ে না গেছে, না 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 চালাকি করছে নাকি কি? না ওদের না প্ল্যান তো নিশ্চয়ই 5ই আগস্ট পর্যন্ত ছিল না, যদিও মাস্টার মাইন্ড বলা হয়েছে, সেই মাস্টার মাইন্ডের প্ল্যান নিশ্চয়ই আরো অনেক দূর পর্যন্ত। না, ওরা তো নিজেরাও কখনো বলে নাই। ওরা তো কোটা সংস্কার আন্দোলন নিয়ে এসছে, তাই না? তো ওই যে 9 দফা হবে না 8 দফা হবে, তারা তো একটা সময় 9 দফা থেকে সরে গিয়েছিল। হ্যাঁ, তো কাজেই এই এই জায়গাটাতে 1 দফাটা নিয়ে আসা একটা রাজনৈতিক আন্দোলন ছিল। আমি সেই জায়গাটাতে যেতে চাচ্ছি না, বাট আমি আপনাকে একটা পজিটিভ জায়গায় এনে আমার বক্তব্য শেষ করতে চাই, এবং দেশের মানুষকে এই যে গুজব লিগ এ থেকে বের করে মানুষকে একটা আশ্বাসের জায়গা থেকে এনে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হচ্ছে, আপনি এই এর পরে যখন আপনি দেখেন, আজকে ভারত কিন্তু বসে নেই। তারা আজকে আমাদের যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি ট্রাম্প ওথ নেয়ার পরে তিনি সেখানে গিয়েছেন, এবং হ্যাঁ, তার কাউন্টার পার্টের সাথে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। এটা অত্যন্ত ভয়ানক ব্যাপার। কারণ এইটা আমরা আগে দেখতাম, ফ্যাসিবাদী আমলে দেখতাম, যখন এখানে সেবাদার সরকার ছিল। বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা করতে হলে বাংলাদেশের সাথে করতে হবে, বাংলাদেশ থেকে কোনো ছাড় নিতে হলে সেটা বাংলাদেশের সাথে কথা বলে নিতে হবে। বাংলাদেশের সমস্যার সমাধান বাংলাদেশের ভেতরে আছে, 56,000 বর্গমাইলের মধ্যে আছে। এইটা নিউ ইয়র্কে, এটা লন্ডনে বা অন্য কোথাও থাকতে পারে না। এই মেসেজটা কেন আমাদের সরকার দিচ্ছে না? হ্যাঁ, এটা কেন? এবং একইভাবে আজকে আমাদের যে সীমান্তে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, আজকে আপনি দেখেন কি একটা গুজব ছড়ানো হলো যে আইএসআই এর প্রধান বাংলাদেশে এসেছে। হ্যাঁ, আমাদের এখানে ভাই আছেন, উনি হয়তো বলবেন। প্রশ্নটা হলো যে উনি আইএসআই এর প্রধান আসেন না, এটা একটা গুজব। বাট উনি যদি এসেও থাকেন, সমস্যা কোথায়? এই বাংলাদেশে 15 বছরে রয়ের প্রধান কতবার এসছেন? এগুলো নিয়ে কি নিউজ হয়েছে? অজিত দোভাল প্রাইভেট প্লেন নিয়ে কতবার এসছে, এসে আবার চলে গেছে, এগুলো নিয়ে কোথাও কোনো নিউজ হয়েছে? তো এই আমাদের স্বাধীন দেশ, এখানে আইএসআই এর প্রধান আসতে পারে, এখানে রয়ের প্রধান আসতে পারে, এখানে সিআই এর প্রধান আসতে পারে, এখানে কেজিবির প্রধান আসতে পারে, আসতেই পারে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আসতেই পারে। তো এটা নিয়ে তার আতঙ্কের কারণটা কি? তো এই যে গুজব ছড়িয়ে দেয়া, আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা, একটা আতঙ্ক সৃষ্টি করা, এই জায়গা থেকে আমাদের দেশের মানুষ কিন্তু দিন শেষে আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি এই মুহূর্তে। এখন পর্যন্ত ছোটখাটো বিভেদ থাকবেই,
একটা সংসারের মধ্যে বিভেদ থাকে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ থাকে, বাবা সন্তানের মধ্যে বিভেদ থাকে, কিন্তু দিন শেষে আবার একটা পরিবারের মধ্যে থাকে। বাইরে থেকে যখন আক্রমণ আসে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাই। এবং আপনি যদি এই 5 তারিখের পরে দেখবেন যতবার বড় ধরনের আক্রমণ আমরা বিভেদ করছি, 5 তারিখের পর থেকে কিন্তু আমরা বিভেদ করছি। আমরা বাঙালিরা বিভেদ প্রিয় জাতি, আমরা 2 জনে 3 দল করি। হ্যাঁ, আমি শেষ করছি। আমরা 2 জনে 3 দল করি, মানে 2 জন মিলে 1 দল আর প্রত্যেকে আলাদা আলাদা 1 দল, এক দল, মানে মোট 3 দল, 2 জন মিলে 3 দল করি। এটা হলো আমাদের বাঙালির নেচার। কিন্তু আপনি 5 তারিখের পরে দেখেন যখনই বড় ধরনের কোনো একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছি। এই ঐক্যবদ্ধতা এত সহজে যাবে না। আমি মনে করি এই ঐক্যবদ্ধতা যতদিন থাকবে, এই গুজব ছড়িয়ে, এই আধিপত্য মানে লাল চোখ দেখিয়ে আপনি কিছুই করতে পারবেন না। ইনশাল্লাহ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং দেশবাসীকে আমি এই আহ্বান জানাচ্ছি যে আপনারা এই গুজবে বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, সরকারের প্রতি, দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, দেশপ্রেমিক শক্তির প্রতি আপনারা আস্থা রাখুন। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। কথা বলেছিলাম না পাগলের সুখ মনে মনে, তেমনি আওয়ামী লীগের একটা সুখ ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসবে, ট্রাম্প ক্ষমতায় এসে ইউনূসকে খুব বেকায়দায় ফেলবে এবং ইন্ডিয়া গিয়ে ট্রাম্পের কাছে মানে ইয়ে করবে এবং তারা মিলে সরাই দিয়ে আবার চট করে ঢুকিয়ে দেবে। তো এবং আমরা দেখলাম, হ্যাঁ, চট করে ঢুকিয়ে দেবে। আমরা দেখলাম যে 3 দিনের ভিতরে জয়শঙ্কর কি আলোচনাও করলো। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, মানে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে সে কিন্তু মোদিকে দাওয়াত দেয় নাই। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হলো ট্রাম্প বলছে এখন যে বাইডেন সরকার চায়নার সাথে যে সম্পর্কটা সেটা যেভাবে নষ্ট করছে এবং তার যে মানে কন্টেন্ট চায়না পলিসি, তার থেকে সে সরে গিয়ে এই মানে ট্রাম্প সরকার চায়নার সাথে অত্যন্ত সুসম্পর্ক গড়তে চাচ্ছে এবং বাণিজ্যে ভারসাম্য সহ অন্যান্য বিষয়ে খুব মানে রেশনাল চুক্তি মানে রিলেশন করতে চাচ্ছে। এবং তিনি শিকে ফোন করেছেন, তাদের 2 জনের মধ্যে এর মধ্যে একাধিকবার কথা হয়েছে এবং উনি অত্যন্ত মানে চাইনিজ যে প্রিমিয়ার তার প্রতি অত্যন্ত পজিটিভ কমেন্ট করেছেন। তো এখন যদি আমেরিকা এবং চায়না যদি বাইডেনের সম্পর্ক থেকে সরে গিয়ে নতুন সম্পর্কে যুক্ত হয় তাহলে এখানে ইন্ডিয়ার জায়গা কই? তারা প্রথমে বললো যে কমলা হ্যারিস ইন্ডিয়ান, তো কাজেই কমলা হ্যারিসের জন্য তারা পূজা টুজা করছে কমলা হ্যারিসের বিজয়ের জন্য। আবার যখন মানে কমলা হ্যারিসের অবস্থা খারাপ হয়ে গেল, বললো ট্রাম্পের সাথে মোদির খুব ভালো সম্পর্ক এবং ট্রাম্পের যে রানিং মেট তার ওয়াইফ ইন্ডিয়ান, তো ওরা মনে করলো যে আমরা বোধহয় হয়ে গেছে। এবং এই এই মানে ইন্ডিয়া এবং আমেরিকার সমীকরণ দেখে ওই যে পাগলের সুখ মনে মনের মতো আওয়ামী লীগ একেবারে ভিতরে ভিতরে আনন্দে উতলে উঠছে। এখন ট্রাম্প দেখা যাচ্ছে যে তার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে চলছে। তো কাজেই উনি যেটা চিন্তা করছিলেন যে মানে এইটা করবে, আবার উল্টো এখন চায়না দেখা যাচ্ছে যে মানে ইউনূস সাহেবকে এত গুরুত্ব দিচ্ছে যে তাকে নেয়ার জন্য বাংলাদেশকে স্পেশাল বিমান পাঠাবে। হ্যাঁ, এবং আমাদের দেশের সাথে ভারতের প্রতি বছর $6 বিলিয়ন মেডিকেল ট্যুরিজম হয়, যেটা ভারতের মোট মেডিকেল ট্যুরিজমের 55%। এখন চায়না বাংলাদেশে মানে চায়নার ইউহান প্রদেশের রাজধানী কুনমিং এ তারা বিশেষায়িত কয়েকটি হসপিটাল তারা বাংলাদেশি রোগীদের জন্য তারা সেখানে মানে ব্যবস্থা করছে এবং যেহেতু ভাষাগত সমস্যা আছে তারা সেখানে দোভাষী দেবে এবং মানে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড় দেবে। তো এ তো মানে আপনি এখন 5 মাসে $40 বিলিয়ন, 1 বছর পরে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়? হ্যাঁ, আমরা কিন্তু কোনো কিছুই আটকে যায় না। আমি একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো যে আমি মানে ইরানে আমি কয়েকবার গিয়েছি, আমি দেখেছি যে এই স্যাংশনের পরে মানে আমেরিকা যেই সেক্টরে ইরানকে স্যাংশন দিয়েছে ইরান সেই সেক্টরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশে ইন্ডিয়া মানে গরুর উপরে স্যাংশন দিয়েছে, বাংলাদেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, গরু উৎপাদনে। ঠিক তেমনি এই যে পেঁয়াজ বলি বা আদা বলি বা অন্যান্য যেখানে দিয়েছে আমরা কিনছি, আমরা সারা বিশ্বে যে কোনো জায়গায় যেতে পারবো। ইন্ডিয়া বিক্রি করবে কোথায় সেই টেনশনটা তার করতে হবে, যিনি ক্রেতা তার টেনশন থাকে না। সেই কারণে আমি শেষ করছি, সেই কারণে আমরা আসলে মানে আমরা এগিয়ে যাচ্ছি
ভারতকে তার অস্তিত্ব নিয়ে চিন্তা করতে হবে, আমাদের কি নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। যেটা আসলে আমাদের হাসিন ভাই বলছিল, আমি হাসিন ভাইকে অ্যাড করলাম। হাসিন ভাই প্লিজ কন্টিনিউ, আই এম সরি।